বাংলাদেশে স্ট্রোকের রোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বিশেষজ্ঞদের ধারণা। একটু আপনার কাছে জানবো যে এই স্ট্রোকটা আসলে কি? আমাদের দেশের সাধারণ মানুষের অনেকেরই ধারণা আছে স্ট্রোক মানে হার্টের একটা রোগ। এই কারণে অনেকেই স্ট্রোকে আক্রান্ত হওয়ার পরে হার্টের হসপিটালগুলোতে যায় এবং খুব গুরুত্বপূর্ণ সময়টা আমরা নষ্ট করে ফেলি। এই জন্য স্ট্রোক আসলে ব্রেনের রোগ। হার্টের যেটা হার্ট অ্যাটাক আর ব্রেন স্ট্রোক। স্ট্রোক ব্রেনের রক্তনালীর রোগ। ব্রেনের কোনো রক্তনালী যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় অথবা কোনো রক্তনালী ছিঁড়ে যেয়ে রক্তক্ষরণ হয় ব্রেনে, সেক্ষেত্রে আমরা শুধু বলবো ব্রেন স্ট্রোক। তফাৎটা কি? তার আসলে হার্টের সমস্যা হচ্ছে অথবা তার আসলে ব্রেন স্ট্রোক হয়েছে, ডিফারেন্সটা তারা কিভাবে বুঝতে পারবে? ব্রেন স্ট্রোক হলে আমাদের শরীরের মধ্যে হঠাৎ করে কিছু উপসর্গ দেখা দেবে। হঠাৎ করে যদি কারো মুখ বেঁকে যায় অথবা ডান হাত ডান পা শরীরের এক পাশ যদি দুর্বল হয়ে যায় বা অবশ হয়ে যায়, হঠাৎ করে কথা বন্ধ হয়ে গেল বা কথার মধ্যে অস্পষ্টতা চলে আসলো, হঠাৎ করে একটা চোখে সে দেখতে পাচ্ছে না, সেরকম যদি হয়, আবার হঠাৎ করে এত বেশি মাথা ব্যথা হয়, এরকম মাথা ব্যথা জীবনে কখনো তার হয় নাই, সাথে বমি হলো অথবা সাথে অজ্ঞান হয়ে গেল, এরকম উপসর্গগুলো যদি কারোর মধ্যে হঠাৎ করে দেখা যায়, অবশ্যই আমরা এটাকে ব্রেন স্ট্রোক বলবো। ডেফিনেটলি এটা হলো ব্রেন স্ট্রোকের উপসর্গগুলো। আর যদি কারো এরকম হয় যে হঠাৎ করে বুকের মধ্যে হঠাৎ করে চাপ অনুভূত হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, সেই ব্যথাটা পিঠের দিকে অথবা হাতের দিকে কাঁধের দিকে রেডিয়েট বা চলে যাচ্ছে, সাথে বমি হচ্ছে, গায়ে ঘাম দিচ্ছে, গাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তো এরকম যদি কারোর মধ্যে উপসর্গ দেখা যায়, ডেফিনেটলি এটা হার্ট অ্যাটাক বা হার্টের রোগ আর কি। কারা কারা এই স্ট্রোক হওয়ার ঝুঁকিতে রয়েছে? হঠাৎ করে যে একজনের মধ্যে স্ট্রোক হবে তা নয়, ওনার মধ্যে আসলে স্ট্রোকের রিস্ক ফ্যাক্টর বা ঝুঁকি যে ফ্যাক্টরগুলো থাকে ব্যাকগ্রাউন্ডে। প্রথম ঝুঁকি ফ্যাক্টর হলো উচ্চ রক্তচাপ, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ। এটাকে বলা হয় 50% ক্ষেত্রে এই অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপই স্ট্রোকের জন্য দায়ী হয়ে থাকে। আর তারপরেই যদি আসে তাহলে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস মেলাইটাস, কারো ডায়াবেটিস আছে সে নিয়ন্ত্রণ করছে না, এক্ষেত্রে সে স্ট্রোকের বড় ঝুঁকিতে রয়েছে। 25 থেকে 30% ক্ষেত্রে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস মেলাইটাস এটাই স্ট্রোকের একটা বড় ঝুঁকি ফ্যাক্টর হিসেবে কাজ করে। স্মোকিং, অ্যালকোহলিজম এটা স্ট্রোকের একটা বড় ঝুঁকি ফ্যাক্টর। আরেকটি স্ট্রোকের ঝুঁকি ফ্যাক্টর হলো স্ট্রেসফুল লাইফ, অর্থাৎ নির্ঘুম রাত কাটছে, অতিরিক্ত চিন্তা, অতিরিক্ত টেনশন, অতিরিক্ত প্রেশার, সেটা ফিজিক্যাল মেন্টাল, এই প্রেশার বা স্ট্রেসের মধ্যে নির্ঘুম রাত, এই ধরনের যাদের লাইফস্টাইল, তাদের ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকিটা অনেক বেশি থাকে। কেউ যদি খুব ভালো করে 6 থেকে 8 ঘন্টা প্রতিদিন ঘুমায় এবং স্ট্রেস ফ্রি লাইফ লিড করে, সেক্ষেত্রে তার উচ্চ রক্তচাপের ঝুঁকি কিন্তু কমে যাবে, ডায়াবেটিস মেলাইটাসের ঝুঁকিও কিন্তু কমে যাবে। তো এরকমভাবে এইটার সাথেই এই স্ট্রেসফুল লাইফ লিড করার সাথে সাথে ওই উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের বড় সম্পর্ক আছে। তো এই কারণে স্ট্রেসলেস লাইফ লিড করলে এই ঝুঁকিগুলোও তার মধ্যে থাকে না, যার কারণে স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে কমে যায়। এর সাথে আরেকটা আছে যে আমাদের কায়িক শ্রমের অভাব। আমরা আসলে যতটুকু কাজ করছি সেটা আসলে মানসিক শ্রম বা মানসিকভাবেই করছি, কিন্তু শারীরিকভাবে আসলে আমাদের কায়িক শ্রমের মাত্রা অনেক কমে গেছে, যার কারণে আমরা বেশি অল্প বয়সে মুটিয়ে যাচ্ছি, আমাদের রক্তে চর্বির মাত্রাটা বেড়ে যাচ্ছে। এবং আরেকটা বড় ইম্পর্টেন্ট বিষয় আছে এখানে, খাদ্যাভ্যাস। আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে কিন্তু নাওয়েডেজ আমরা কিন্তু পাশ্চাত্যের যে খাদ্যাভ্যাসের সংস্কৃতি, এটা আমাদের মধ্যেও চলে আসছে। আমরা প্রতিনিয়ত ফাস্ট ফুড খাচ্ছি, রিফাইন্ড কার্বোহাইড্রেট এবং ফ্যাটি ফুড যেগুলো আছে সেগুলো খাচ্ছি, যার কারণে আমাদের শরীরে চর্বির মাত্রাটা খুব বেশি বেড়ে যাচ্ছে আর কি। এবং অল্পতে আমরা কায়িক শ্রম কম করি, কিন্তু আবার এদিকে ফুডের ক্ষেত্রে আমরা কিন্তু ফ্যাটি ফুডগুলো ইনটেক করছি, কার্বোহাইড্রেট বেশি ইনটেক করছি, যার কারণে আমাদের শরীরটা মুটিয়ে যাচ্ছে, চর্বির মাত্রা বেড়ে যাচ্ছে, রক্তনালীগুলো ব্লক হচ্ছে এবং স্ট্রোকের ঝুঁকির মধ্যে আমরা আছি।